দিয়ে অনুষ্ঠানে মেহেককে দেখে স্মৃতিশক্তি ফিরছে গীতার। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে চলেছি আমরা গীতার এলবি সিরিয়ালের আজকের পর্বে। গল্পের শুরুতে দেখতে পাই অগ্রিত মুখার্জি কাবিয়াকে বলে, তুমি এই কাগজের টুকরোগুলো দিয়ে কোনো কিছু প্রমাণ করতে পারবে না, আমি তোমাকে ঠিক কোর্ট পর্যন্ত নিয়ে যাব, আর তারপরে আমার ছেলের মৃত্যুর জন্য তোমাকে উচিত শিক্ষা পেতে হবে। কাবিয়া বলে, আপনি কোনো কিছু করতে পারবেন না, একবার আপনি আমাকে ছুঁয়ে দেখুন, তারপরে দেখুন আপনার কেমন হাই ভোল্টেজ শর্ট লাগে, আপনি কারেন্টের আগুনে পুরো ছাই হয়ে যাবেন। একটা কথা শুনে রাখুন, আমি গীতাকে খুঁজে বের করবই, আর গীতার সন্তান আমার চাই, কারণ গীতার পেটে স্বস্তিকের সন্তান রয়েছে, আর সেই সন্তানকে আমার চাই, আমি ওকে মানুষ করব, আমি ওই সন্তানের মা হব। তখনই সেই পাশ থেকে পদ্ম বলে, তুমি মনে হয় পাগল হয়ে গেছো কাবিয়া দিদি। তো কাবিয়া দিদি তখনই বড়বু বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো পদ্ম, এই কাবিয়া পুরোপুরি ভাবে পাগল হয়ে গেছে। পদ্ম বলে, এই কাব্য দিদিকে বরং থানা বা জেল না নিয়ে গিয়ে কোনো কিছু পাগলা গাড়ারে নিয়ে যাওয়াটা অনেক ভালো, কারণ ওনার মাথায় এখন ঠিক করতে হবে। তখনই কৃপান বলে, এই পদ্ম তুই একদম চুপ কর বলেছি, আমি বলছি না আমার দিদি একেবারে সুস্থ আছে, আমার দিদির কোনো কিছুই হয়নি। কাবিয়া বলে, না আমার তো কোনো কিছু হতে পারে না, আমাকে মা হতে হবে, আমাকে স্বস্তিকের সন্তানের মা হতে হবে, তাই তোমাকে গীতাকে খুঁজে বের করতে হবে। প্রলয় বলে, একটা কথা তোমাকে বলবো আমি কাবিয়া বলে, হ্যাঁ বলুন আমাকে। তখনই প্রলয় বলে, সত্যি করে বলো গীতা কোথায় আছে। কাবিয়া বলে, আমি কতবার আপনাকে বলবো, আমি তো বলছি আমি জানি না গীতা কোথায় আছে, গীতা কোথায় আছে, গীতা কোথায় আছে। গীতা যদি থাকতো তাহলে গীতাকে আমি তো আনতাম বাড়িতে, গীতাকে আমি সুস্থ করে তুলতাম। তারপরে অগ্রিত মুখার্জি প্রলয় আর সেখান থেকে চলে যায়, এমনকি বড়বাবু সেখান থেকে চলে যায়। তারপরে পদ্ম আর রতিদেবী মিলে বলে, আচ্ছা কাবিয়া তুই একটা কথা স্পষ্ট করে বলতো, তুই যে সত্যি জানিস না গীতা কোথায় আছে। কাবিয়া বলে, তোমরা কেন বুঝতে চাইছো না, আমি তো বলছি গীতা কোথায় আছে আমি জানি না, গীতাকে যদি পেতাম তাহলে গীতাকে আমি তো সুরক্ষা রাখতাম, কারণ গীতার সন্তান আমার চাই, আমি ওই স্বস্তিকের সন্তানের মা হব, আমি সেই সন্তানকে লালন পালন করব, তাহলে আমি কেন গীতাকে লুকিয়ে রাখবো, কেন গীতার ক্ষতি করতে চাইবো। গীতা শুয়ে আছে আর প্রিয়ঙ্কদা গীতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সেই সময় গীতার জ্ঞান ফিরে, আর জ্ঞান ফিরতে প্রিয়ঙ্কদা বলে, তুমি ঠিক আছো। গীতা বলে, আমার কি হয়েছিল আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। মোহনা আর সেখানে সবাই মিলে থাকে, আর শ্রী এসে বলে, আচ্ছা দিদি তুমি এই বাইরের মেয়েটাকে নিয়ে আর কত আদিক্ষেতা করবে, এবার এই মেয়েটা জ্ঞান ফিরে গেছে, ওকে বাড়ি থেকে বের করে দাও, আমাদের ভালো লাগছে না এই আদিক্ষেতা গুলো। আর তখন সেখানে মনজিৎ আসে, মনজিৎ এসে বলে, ঠিকই তো বলছে তোমাকে প্রিয়ঙ্কদা, এই মেয়েটাকে কেন রাখছো, সুখ সমুদ্রে কিন্তু আমাদের বাড়ির সুখ শান্তি সমস্ত কিছু নষ্ট হচ্ছে, ওকে বাড়ি থেকে বের করে দাও তুমি। তখনই প্রিয়ঙ্কদা বলে, তোমরা কেন এমন করছো, মেয়েটার আয়ু তো আর বেশ কিছুদিন নেই। আর তখনই প্রিয়ঙ্কদা চুপ করে যায়, আর তখনই শ্রী আর সকলে বলতে থাকে, আরে মেয়েটা যে হোক না কেন ওকে বাড়ি থেকে বের করে দাও, কোনো কিছু জানা দেখার আমাদের দরকার নেই। তখনই সেই সময় সেখানে টিপ আসে, টিপ এসে বলে, একটা বাইরের মেয়েকে নিয়ে আদিক্ষেতা করতে তোমার বড্ড ভালো লাগছে তাই না, আর আমি যে তোমার নিজের মেয়ে সেটা তোমার একটু মনে নেই, তুমি তো মনে রাখবেই না, কারণ তুমি তোমাকে ভালোবাসোই না, তুমি আমাকে মা বলে তুমি মেয়ে বলে মনেই করো না। প্রিয়ঙ্কদা বলে, না আমি তোমাকে মেয়ে বলে মনেই করি না, তুমি কাকে না কাকে বিয়ে করছো, আর তোমার ঠিক আছে টিপ বল, সত্যি তো আমার যে বিয়েটা ঠিক হয়েছে তুমি তো একবার খবর নিলে না যে ছেলেটা কি করে, ছেলেটার কোথায় বাড়ি। প্রিয়ঙ্কদা বলে, কেন নিতে যাবো খবর, যে ছেলেটা রাস্তার ছেলে, কোনো ঠিক ঠিকানা নেই, ওই ছেলেটার কোনো যোগ্যতা আছে আমাদের বাড়ির জামাই হবার, যে তুমি এমনটা বলছো। তখন এই টিপ বলে, আমি ছেলেটাকে ভালোবাসি, আর আমাদের দুজনকে মধ্যে ভালোবাসা আছে, আর যেখানে ভালোবাসা আছে সেখানে কিন্তু টাকা পয়সার মূল্যটা কোনো কিছু হয় না, আমরা দুজন চলে যাব, বিয়ে করে এখান থেকে চলে যাব, তোমাদের বাড়িতে আমরা আর পাও রাখবো না। আর তাছাড়া আমাদের ভালোবাসাটা তোমার আর বাবার মতন ভালোবাসা নয়, যে তোমাদের শুধু নামমাত্র বিয়ে, আর ভালোবাসার একটু চিহ্ন নেই, দুজন থেকে শুধু দূরে থাকো, একটু ভালোবাসার কোনো মুহূর্তই তোমাদের নেই। ঠিক সেই সময় প্রিয়ঙ্কদা কষিয়ে থাপ্পড় মারে একটা টিপকে। তখন শ্রী বলে, আচ্ছা তুমি কেন বারবার করে মারছো বলো তো টিপকে, টিপ একটা বড় মেয়ে, আর 2 দিন পর ওর বিয়ে হবে, আর তুমি একটা বাইরের মেয়ের সামনে টিপকে মারছো এরকম ভাবে। প্রিয়ঙ্কদা বলে, মারবো না, ওর তো নিজের কোনো ঠিকই নেই, এরকম ভাবে কেউ কথাবার্তা বলে নাকি। তখনই গীতা বলে, আমার জন্য আপনাদের অনেক অসুবিধা হচ্ছে তাই না, আমি চলে যাবো, বিশ্বাস করুন আমি চলে যাব। তখন এই টিপ বলে, একদম আদিক্ষেতা করবে না, তুই বলেছি একদম তুমি আদিক্ষেতা করবে না, একটা বাইরের মেয়ে তুমি এসে আমাদের বাড়ির সমস্ত সুখ শান্তি পুরো নষ্ট করে দিচ্ছ। সেখান থেকে সবাই চলে গেলে প্রিয়ঙ্কদা ফোন করে অঙ্কিতকে, আর ফোন করে মেহেককে আসার জন্য ডাকে, কিন্তু অঙ্কিত বলে ও মেহেকের তো দাদা মারা গেছে, তাই মেহেকের এখন মন ভালো নেই, ও এই সময় যেতে পারবে না। তখনই প্রিয়ঙ্কদা বলে, ওর মনটা একটু ভালো হবে, তুমি ওকে নিয়ে এসো অঙ্কিত। তারপরে অঙ্কিত মেহেককে জিজ্ঞাসা করলে মেহেক যেতে রাজি হয় না, কিন্তু অঙ্কিত বারবার করে বললে মেহেক রাজি হয়ে যায়। তারপরে মেহেক আর অঙ্কিত চলে আসছে মেহেন্দির অনুষ্ঠানে, আর এদিকে মেহেন্দির অনুষ্ঠানে সবাই মিলে নাচ গান করতে শুরু করে দেয়। ঠিক সেই সময় সেখানে মেহেক এসে হাজির হয়, আর তারপরেই কিন্তু প্রিয়ঙ্কদা বলে, এই দেখো
দেখো আমার মেয়ে টিপ। তখন টিপ বলে আমি ওনার মেয়ে নই, আমি ওনার নিজের মেয়ে নই, আর উনি আমাকে মেয়ে বলে ডাকতে পারেন না। মেহেক তো এই সমস্ত কিছু দেখে অবাক হয়ে যাচ্ছে। অন্যদিকে তো গীতা মেহেন্দির গান অনুষ্ঠানে বাজনা শুনে তার মেহেকের সমস্ত মেহেন্দির অনুষ্ঠানগুলো মনে পড়তে থাকে। আর তারপরে গীতা উঠে দাঁড়ায়, তারপরে মেহেন্দির অনুষ্ঠানের ওই দিকে যায়। তাহলে বন্ধুরা, তাহলে কি এবার গীতা আর মেহেকের মুখোমুখি দেখা হয়ে যাবে? তাহলে কি এবার মেহেক জানতে পারবে তার গীতাবতী সুস্থভাবে বেঁচে রয়েছে? আর মেহেককে দেখে তাহলে কি স্মৃতিশক্তি ফিরে যাবে গীতার? তোমাদের কি মনে হয়? তাছাড়া এমনটা দেখতে পাচ্ছি আজকের পর্বে। আগামীকালের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।